স্বাগত এখন জনপদে, সঙ্গে আছি আমি শরীফ রওশন। চীনের প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করলেন প্রধান উপদেষ্টা। বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনকে শক্তিশালী ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়া বিনিয়োগ আকর্ষণে দেশটির ব্যবসায়ী নেতাদের সঙ্গেও সংলাপ করেন তিনি। The establishment of diplomatic relations, we have support. Bangladesh is the most densely populated country in the whole world. We believe that in the entire world, and every day it is becoming more dense. এখন জনপদে এ নিয়ে থাকছে বিস্তারিত। আমাদের ট্রেন 9:15 ছাড়ার কথা, কিন্তু এখনো আসেনি। 120 টাকার টিকিট নিচ্ছে আমার 200 টাকা। বাস ঠিক মতো আসতেছে না, ইভেন কাউন্টারের কথা বললাম তাও জিজ্ঞেস করতেছে যে ওরাই বলতেছে না যে বাস কখন আসবে। 500 টাকা ভাড়া বরিশালে, এখন সেই ভাড়া 800 টাকা। টানা 9 দিনের ঈদের ছুটির প্রথম দিনে সময় মতোই ছাড়ছে বেশিরভাগ ট্রেন। মহাসড়কে চাপ বাড়ায় অনেক স্থানে যান চলাচলে ধীর গতি। রয়েছে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগও। এখন জনপদে এই নিয়েও থাকছে বিস্তারিত, তবে শুরুতেই প্রধান উপদেষ্টার চীন সফর প্রসঙ্গ। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের শক্তিশালী ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। এছাড়া দুই দেশের শান্তি এবং স্থিতিশীলতা প্রতিষ্ঠায় আরও কার্যকর ভূমিকা রাখতে চীনা প্রেসিডেন্টের প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টা। এ সময় তিনি জুলাই অভ্যুত্থান এবং বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরেন। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে এই মুহূর্তে বেইজিং থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বেলায়েত হোসেন। বেলায়েত, বিনিয়োগ আকর্ষণে দেশটির ব্যবসায়ী নেতাদের সঙ্গেও তো সংলাপে বসেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখান থেকে আসলে কতটুকু কার্যকরী ভূমিকা আসতে পারে আমাদের দেশের জন্য, কি বলছে সর্বশেষ? আর চীনের প্রেসিডেন্টের সঙ্গে তিস্তা বৈঠক নিয়ে, তিস্তা বিষয়ে কি বৈঠকে আলোচনা হলো, বিস্তারিত জানাবেন। রোশন, চীনের যেই শীর্ষ ব্যবসায়ী নেতারা রয়েছেন সেই ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক শেষ করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং এই বৈঠকের পরে চীনের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে তিনি বৈঠক করছেন। অর্থাৎ এখানে কিন্তু একের পর এক বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। প্রথম আজকের দিনে শুরুটাই হয়েছিল যে ঐতিহাসিক যে দ্বিপাক্ষিক বৈঠক চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে, সেই বৈঠকটি শেষ হয়েছে। সেই বৈঠকের পরেই এখানকার নানা ধরনের কমিউনিটি, নানা ধরনের উচ্চপদস্থ কর্মকর্তার সঙ্গে তিনি বৈঠক করছেন। আপনি যে প্রশ্নটি করেছেন সেই প্রশ্ন ধরেই শুরু করতে চাই, যে তিস্তা প্রসঙ্গ। 2022 সালে আপনি জানেন যে চীনের পক্ষ থেকে তিস্তা মহাপরিকল্পনার একটা প্রস্তাবনা দেওয়া হয়েছে বাংলাদেশকে, যেখানে বলা হয়েছে যে তিস্তার বাংলাদেশের যেই পাড় রয়েছে, তিস্তা পাড়, সেই পাড়ে উঁচু বাঁধ নির্মাণ করা হবে, অর্থনৈতিক অঞ্চল নির্মাণ করা হবে, হোটেল, মোটেল, রেস্তোরাঁ সহ শিল্প কারখানা নির্মাণ করা হবে, নানা ধরনের সুযোগ সুবিধা সেখানে দেওয়া হবে। ফলে সেই তিস্তা পাড়ের যে মানুষ রয়েছে তাদের জীবনমান বদলে যাবে। এই যখন বাস্তবতা, এটি নিয়ে গত কয়েক বছর ধরেই বাংলাদেশের এক ধরনের টানাপোড়েন, ভারতের সঙ্গে এক ধরনের টানাপোড়েন চলছিল। সেই বাস্তবতায় বাংলাদেশের আপামর জনসাধারণেরই কিন্তু একটা দাবি ছিল যে চীনের সঙ্গে যাতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হয়। সেই বাস্তবায়নের আশায় বিএনপির পক্ষ থেকে বারবার বলা হচ্ছিল তারা ক্ষমতায় আসলে তারা তিস্তা মহাপরিকল্পনা চীনের সঙ্গে বাস্তবায়ন করবেন। এখন প্রধান উপদেষ্টার যেই দ্বিপাক্ষিক আজকে বৈঠক হলো শি জিনপিংয়ের সঙ্গে, এখন পর্যন্ত যদিও সেই বিষয়টি আমাদেরকে জানানো হয়নি যে আসলে তিস্তা নিয়ে কোনো ধরনের আলোচনা হয়েছে কিনা, তবে ধারণা করা হচ্ছে যেহেতু এটি একটি ঐতিহাসিক দ্বিপাক্ষিক বৈঠক, এখানে অবশ্যই তিস্তা নিয়ে কোনো না কোনো আলোচনা হবে। আর তিস্তার জট যদি কোনোভাবে খুলে যায় তাহলে কিন্তু
বাংলাদেশ নানাভাবে উপকৃত হবে। তো সেই অপেক্ষাই করছে বাংলাদেশের একেবারে বলা যায় যে 18 কোটি মানুষ। কারণ আপনি জানেন যে 2012 সালেই ভারতের সঙ্গে তিস্তার ন্যায্য পানির হিস্সা বুঝে নেওয়ার জন্য একটা চুক্তি হওয়ার কথা ছিল। নানা ঘড়িমাসি করেছে ভারত, তারা পানির বন্টন নিয়ে তারা কোনো ধরনের শেষ পর্যন্ত চুক্তি স্বাক্ষর করেনি। সেখান থেকে এই সংকটের উত্তরণের জন্য এই মুহূর্তে বাংলাদেশের যে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা রয়েছে, নদী বিশ্লেষকরা রয়েছে, তারা বলছেন যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ছাড়া কোনো উপায় বাংলাদেশের হাতে নেই। এখন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস শি জিনপিংয়ের সঙ্গে যে বৈঠকটি করেছেন, সেই বৈঠকে এটি আসলে কতটুকু আলোর মুখ দেখেছে আমরা সেটি জানার চেষ্টা করব। তো এই ছিল আমার কাছে এখনকার মতো। রোশন। প্রধান উপদেষ্টার সঙ্গে চীনের প্রেসিডেন্টের বৈঠকের সবশেষ খবর জানাতে আমাদের সাথে বেইজিং থেকে যুক্ত ছিলেন সহকর্মী বেলায়েত হোসাইন। চট্টগ্রাম থেকে সময় মতোই ছাড়ছে প্রতিটি ট্রেন। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে চট্টগ্রাম রেল স্টেশন থেকে যুক্ত হচ্ছেন শোয়েব রহমান। শোয়েব, প্রতিটি ট্রেনই তো নির্ধারিত সময় ছাড়ছে, সেক্ষেত্রে রেল স্টেশনের নিরাপত্তার বিষয়ে আসলে কতটুকু তদারকি প্রশাসনের পক্ষ থেকে আপনি দেখছেন, বিস্তারিত জানাবেন। রওশন, আজকে ঈদ যাত্রার চতুর্থ দিন অর্থাৎ 24 মার্চ থেকেই কিন্তু ট্রেনের যে যাত্রা, ঈদ যাত্রা, সেটি শুরু হয়েছে এবং এখন পর্যন্ত যেটি বলতে পারে যে নির্ধারিত সময়েই সবকটি ট্রেন ছেড়ে যাচ্ছে। আপনি যেমনটি বলছিলেন, শুধুমাত্র আজকে সকালের 9:15টার যে ট্রেনটি ছিল বিজয় এক্সপ্রেস জামালপুরগামী, সেই ট্রেনটি 2 ঘন্টা বিলম্ব করেছে এবং সেই ট্রেনটি 2 ঘন্টা বিলম্ব করার কারণে যাত্রীরা কিছুটা ভোগান্তিতে পড়েছিলেন। তবে 2 ঘন্টা পর যখন সেই ট্রেনটিতে যাত্রীরা প্রবেশ করার সুযোগ পান এবং সেই ট্রেনটি যখন 2 ঘন্টা পর গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়, তখন কিন্তু যাত্রীরা অনেকটা স্বস্তি প্রকাশ করেছেন বা চোখে মুখে তাদেরকে আমরা উচ্ছ্বাস দেখেছি যে তারা দীর্ঘদিন বাদে পরিবার পরিজনের সাথে ঈদ করতে গ্রামে ফিরছেন। এবং যে বিষয়টি জানতে চাচ্ছিলেন স্টেশনের নিরাপত্তা, আমরা দেখেছি প্রতিটি ট্রেন আসার পরেই কিন্তু সেখানে নিরাপত্তা কর্মী সহ রেলওয়ের যে নিজস্ব বাহিনী রয়েছে তারা সেখানে অবস্থান নিচ্ছেন এবং কেউ যাতে চলন্ত ট্রেনে উঠে না পড়েন বা ট্রেন থামার আগে যাতে কেউ নেমে না পড়েন, সেই ধরনের বিষয়গুলোতে তারা তদারকি করছেন এবং একই সাথে কেউ যাতে ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে ভ্রমণ না করেন সেটিও কিন্তু তারা পরিদর্শন করছেন বা তদারকি করছেন এবং কেউ যদি সে ধরনের পদক্ষেপ নিয়ে থাকে তাকে তারা নিবৃত্ত করছেন। এবং এর বাইরে আমরা দেখেছি যে স্টেশনের যে প্রবেশপথ রয়েছে সেখানে রেলওয়ের যে নিজস্ব কর্মী বাহিনী যারা রয়েছেন তারা কিন্তু সেখানে অবস্থান নিচ্ছেন এবং তারা টিকিট চেক করেই কিন্তু তাদেরকে ট্রেনে প্রবেশ করার সুযোগ করে দিচ্ছেন। এবং ট্রেনের ভেতরের টিকিটবিহীন যে সকল যাত্রীরা রয়েছেন তাদের অনেকেই আমরা দেখেছি যে রেলওয়ে যারা কর্মীরা রয়েছেন তারা তাদেরকে নামিয়ে দিচ্ছেন কিংবা বিকল্প টিকিটের ব্যবস্থা করে, অর্থাৎ স্ট্যান্ড টিকিট যেটি রয়েছে সেটির ব্যবস্থা করার জন্য তারা চেষ্টা করছেন। বিশেষ করে যেহেতু এখন ঈদ যাত্রা, প্রত্যেকেরই আসলে গ্রামের বাড়ি যেতে হবে, পরিবার পরিজন নিয়ে তারা ঈদ করতে চান এবং সেই কারণেই কিন্তু তারা তাদেরকে হয়তো বা স্ট্যান্ড টিকিটের ব্যবস্থা করে দিচ্ছেন অনেক ক্ষেত্রে আমরা দেখেছি। এবং এর বাইরে যারা এসি বগিতে যদি কেউ উঠতে চাচ্ছেন, যেহেতু সেটি অনেকটা সাধারণ বগির চেয়ে বাড়তি পয়সা খরচ করে তারা সেই সকল বগিতে যাত্রীরা ভ্রমণ করে থাকেন, সেই বগিটিতে কিন্তু আসলে কাউকে ভ্রমণ করতে দেওয়া হচ্ছে না। এবং এর বাইরে ছিনতাইকারী কিংবা মলম পার্টির মতো যাতে কোনো ঘটনা না ঘটে সেই বিষয়টি কিন্তু এখানে যারা নিরাপত্তা বাহিনীর সদস্যরা রয়েছেন তারা সতর্ক করছেন এবং মাইকের মাধ্যমেও কিন্তু তাদেরকে সেই বিষয়টি যাত্রী সাধারণ যারা রয়েছেন তাদের নিজস্ব মালামাল সতর্ক অবস্থানে রাখার জন্য কিন্তু নির্দেশনা দেওয়া হচ্ছে। তো সব কিছু মিলিয়ে আমরা দেখছি যে কিছুক্ষণ পরপরই এখানে নিরাপত্তা বাহিনীর সদস্যরা টহল দিচ্ছেন। বিশেষ করে প্রতিটি ট্রেন আসার পর থেকে কিন্তু তারা বেশি সক্রিয় হয়ে উঠছেন এবং যে কোনো ধরনের দুর্ঘটনা এড়াতে তারা কিন্তু তৎপর রয়েছেন বলে আমরা তাদের যে কর্মকাণ্ড সেটিতে দেখতে পাচ্ছি। কিছুক্ষণ আগে বিজয় এক্সপ্রেস যে ট্রেনটি সেটি জামালপুরের উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে এবং এরপরে 11:30টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা পর্যটন এক্সপ্রেস চট্টগ্রাম রেল স্টেশনে প্রবেশ করবে এবং সেটি দুপুর 12:30টায় চট্টগ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যাবে। রওশন। ট্রেনে ঘরমুখো মানুষের ঈদ যাত্রার খবর জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত ছিলেন সহকর্মী শোয়েব রহমান। এদিকে ঈদের আনন্দ ভাগাভাগি করতে বাড়ি ফিরছে মানুষ, সড়কে চাপ বাড়ায় কোথাও কোথাও যানবাহনের ধীর গতির পাশাপাশি সৃষ্টি হচ্ছে যানজট। ঈদ যাত্রার আরও খবর জানাতে গাজীপুরের চন্দ্রা থেকে ইফতেখার রায়হান এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়ক থেকে যুক্ত হচ্ছেন ইমতিয়াজ আহমেদ। শুরুতে ইফতেখার, আপনার কাছে জানতে চাই যে ঈদ যাত্রায় এখন পর্যন্ত কোনো দুর্ভোগের সৃষ্টি হয়েছে কিনা, বিস্তারিত জানাবেন। রসন, সকাল থেকে কিন্তু এই গাজীপুরের যে ঢাকা টাঙ্গাইল এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়ক, এই দুটি মহাসড়কে ঈদের যে ঘরমুখো মানুষের যে ভোগান্তি সেই চিত্র আমরা দেখতে পাচ্ছি। গতকালকে যেহেতু সরকারি যে অফিস আদালত গুলো রয়েছে সেগুলো শেষ কর্মদিবস ছিল এবং গতকালকের পর থেকে কিন্তু ছুটি হয়ে গেছে এবং গাজীপুরের যেহেতু শিল্প এলাকা, এই গাজীপুরেরও অনেক কারখানাও কিন্তু গতকালকে ছুটি হয়েছে এবং আজকে কিছু কারখানা ছুটি হচ্ছে এবং বাকি যে কারখানাগুলো রয়েছে সেই কলকারখানাগুলো আগামীকালকে ছুটি হবে। অর্থাৎ গাজীপুরে
পোশাক শিল্প কলকারখানাগুলো ধাপে ধাপে ছুটি হওয়ার কারণে মহাসড়কে যাত্রীদের চাপ অন্যান্য বারের তুলনায় এবার কিছুটা আমরা কম দেখতে পেয়েছি। তবে এখনই যে যাত্রীর চাপ রয়েছে তাতে কিন্তু একটি দুর্ভোগ কিন্তু তৈরি হয়ে গেছে আমরা দেখেছি। বিশেষ করে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী থেকে চান্দনা চৌরাস্তা এলাকায় পর্যন্ত বেশ কয়েকটি স্থানে আমরা দেখেছি যে থেমে থেমে যানজট রয়েছে এবং সেখানে দীর্ঘক্ষণ গাড়ির জটলা থেমে থাকার কারণে কিন্তু সেখানে আহ, গরমের মধ্যে যারা সাধারণ যাত্রী রয়েছে তাদেরকে ভোগান্তি পোহাতে হচ্ছে। পাশাপাশি যে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে একটি সমস্যা তৈরি হচ্ছে সেটি হচ্ছে এখানে চন্দ্রা এলাকায় যে কাউন্টার গুলো ছিল সেই কাউন্টার গুলো এখানকার হাইওয়ে পুলিশ এবং স্থানীয় প্রশাসন সেই কাউন্টার গুলো বন্ধ রেখেছে, কারণ এই কাউন্টার গুলোর সামনে যত্রতত্র গাড়ি দাঁড় করে দীর্ঘক্ষণ যাত্রী ওঠানামা করার কারণে এই জায়গাটিতে প্রতি বছরই একটি ভোগান্তি তৈরি হয়। সে কারণে এবার নির্দেশনা দেওয়া হয়েছে, যে কারণে যাত্রীরা এই জায়গায় এসে রোদের মধ্যে সড়কের উপর দাঁড়িয়ে থেকে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার পরে তাদেরকে যে যানবাহনে উঠতে হচ্ছে। এবং পাশাপাশি আমরা বেশ কয়েকজন যাত্রীদের সাথে কথা বলেছিলাম, যাত্রীরা যেটি আমাদেরকে জানিয়েছেন যে যাত্রীদের কাছ থেকে ভাড়া আদায় করা হচ্ছে, যেই ভাড়া আগে ছিল 600 টাকা সেই ভাড়া কিন্তু এখন কিন্তু নেওয়া হচ্ছে 800 টাকা। এবং এটি যাত্রীরাও কিন্তু কিছুটা মেনে নিচ্ছে। তারা বলছে যে যেহেতু প্রশাসন এই ব্যাপারে কোনো উদ্যোগ নিতে পারছে না, যে কারণে তাদেরকে বাধ্য হয়ে কিন্তু তাদেরকে এটি মেনে নিয়েই বাড়তি ভাড়া মেনে নিয়ে তাদেরকে যেতে হচ্ছে। এবং মহাসড়কে আমরা দেখেছি যে প্রায় 6 থেকে 700 পুলিশ সদস্য এবং হাইওয়ে পুলিশ সদস্য কিন্তু মোতায়েন রয়েছে। তো এই ছিল আমার কাছে গাজীপুরের ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা থেকে সবশেষ তথ্য। রওশন। ঢাকা ময়মনসিংহ মহাসড়কে আছেন ইমতিয়াজ আহমেদ। ইমতিয়াজ, আপনি জানতে চাই যে বেলা গড়ানোর পাশাপাশি যানবাহনের চাপ কেমন দেখছেন, আর সড়কের যানজট নিরসনে প্রশাসনের পক্ষ থেকে কি পদক্ষেপ নেওয়া হয়েছে? রওশন, গেল কয়েকদিনের তুলনায় আজকে কিন্তু সবচেয়ে বেশি আসলে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যানবাহনের চাপ যেমন আমরা দেখতে পাচ্ছি, ঈদে ঘর ফেরা মানুষের চাপটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিশেষ করে টঙ্গীর পর থেকে মাওনা চৌরাস্তা, গাজীপুর এবং স্কয়ার মাস্টারবাড়ি, ভালুকা, ত্রিশাল থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কিন্তু থেমে থেমে কিন্তু যানজট সৃষ্টি হচ্ছে এবং যানবাহনের গতিও কিন্তু ধীরগতি দেখতে পাচ্ছি। এবং তপ্ত রোদের মধ্যে কিন্তু আসলে এই ঈদ যাত্রাটা ঢাকা ময়মনসিংহ মহাসড়কে কিন্তু অনেকটা দুর্ভোগের হয়ে যাচ্ছে এবং বিভিন্ন জায়গায় অটো, সিএনজি দাঁড় করিয়ে রাখা এবং রাস্তার মাঝখানে গাড়ি থেকে যাত্রী ওঠানামা করার কারণে কিন্তু দুর্ভোগটা বাড়ছে। যে যেভাবে পারছে আসলে লেগুনা, অটো, সিএনজি, ভ্যান থেকে শুরু করে যে যেভাবে পারছে আসলে ঈদে ঘর ফেরা মানুষগুলো কিন্তু আসছে এবং তারা যেটা বলছেন যে একটু কষ্ট হলেও আসলে এই বছর শেষে আসলে ঈদ করার জন্য আমরা দেখতে পাচ্ছি যে ছোট ছোট পিক আপে করে কিন্তু একেবারে মানুষগুলো কিন্তু আসছে এবং শেষ পর্যন্ত তারা চান যে তারা যেন পরিবারের সঙ্গে তারা ঈদটা করতে পারেন, উদযাপন করতে পারেন। এবং বাসে যারা রয়েছেন তারা বলছেন যে গতবারের তুলনায় এবারও কিন্তু 1 থেকে 150 বা 200 টাকা পর্যন্ত কিন্তু ঢাকা ময়মনসিংহ মহাসড়কে ভাড়া বেশি লাগছে, তারপরেও তারা ঈদ উদযাপন করার জন্য আসছেন। এবং এই ঢাকা ময়মনসিংহ মহাসড়কে কিন্তু সড়কের শৃঙ্খলা ফেরানোর জন্য কিন্তু বিপুল সংখ্যক পুলিশ এবং সেনাবাহিনী সদস্যরা মোতায়েন রয়েছেন এবং গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে তারা কিন্তু যানজট নিরসনের জন্য কাজ করছেন। তারপরেও কিন্তু তারা হিমশিম খাচ্ছেন, কেননা যেটা আগেই বলেছিলাম যে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যে পরিমাণ ধারণ ক্ষমতা তার কয়েক গুণ কিন্তু বেশি যানবাহন কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই ঢাকা ময়মনসিংহ মহাসড়ক দিয়ে নেত্রকোনা, শেরপুর, জামালপুর, কিশোরগঞ্জ তো রয়েছে, পাশাপাশি টাঙ্গাইল, বগুড়া এবং রংপুর, উত্তরবঙ্গের গাড়িগুলো চলছে। আমরা দেখতে পাচ্ছি যে যানবাহনের কিন্তু ধীর গতি, আমরা 2 দিন যে গতিটা দেখছিলাম তার যানবাহনের সেই গতি কিন্তু অনেকটাই কমে এসেছে এবং বিভিন্ন জায়গায় কিন্তু যে স্টপেজগুলো রয়েছে সেইগুলোতে কিন্তু যানজট সৃষ্টি হচ্ছে এবং সুতরাং যানজটের যে কারণে যে দুর্ভোগ সেটি কিন্তু সাধারণ যারা যাত্রীদের কিন্তু পোহাতে হচ্ছে। তারপরও তারা যেটা বলছেন যে এই দুর্ভোগ পোহানোর শেষে হলেও তারা আসলে শেষ পর্যন্ত তারা বাড়ি ফিরতে চান, পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ উদযাপন করতে চান এবং এই ঈদ উদযাপন শেষে আবার নির্বিঘ্নে বাড়ি ফিরতে চান। এদিকে প্রশাসনের পক্ষ থেকেও আমাদেরকে জানানো হয়েছে যে ঈদ যাত্রা আসলে নির্বিঘ্ন করতে এবং ঈদ শেষে নিরাপদে কর্মস্থলে ফেরার জন্য যত ধরনের ব্যবস্থা রয়েছে প্রশাসনের পক্ষ থেকে করা হবে এবং শেষ পর্যন্ত তারা রাস্তায় থেকে এই বিষয়টি তারা নিশ্চিত করবে। সব মিলিয়ে এই ছিল ঢাকা ময়মনসিংহ মহাসড়ক থেকে যানবাহনের চাপ এবং ঈদ যাত্রার সর্বশেষ খবর আমার কাছে। রওশন। আজ থেকে শুরু হয়েছে 9 দিনের লম্বা ছুটি, যে কারণে মহাসড়কে কিছুটা যানবাহনের চাপ বেড়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মীরা। এদিকে মহাসড়কে চাপ থাকলেও পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটে নেই যাত্রী এবং যানবাহনের চাপ। এ নিয়ে বিস্তারিত জানাতে পাটুরিয়া ঘাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আসাদ জামান। আসাদ, ঘাটে কয়টি ফেরি এবং লঞ্চ এই মুহূর্তে প্রস্তুত রয়েছে, আর যাত্রী চাপ না থাকার কারণ কি কি বিষয় চিত্রটা কি দেখছেন আসলে?
রওশন, আপনি যেমনটি বলছিলেন, আমি এখন রয়েছি মানিকগঞ্জ পাটুরিয়ার ৩ নম্বর ফেরিঘাট এলাকায়। তো যেমনটি বলছিলেন আপনি, যে মহাসড়কে কিন্তু আমরা যানবাহনের চাপ দেখতে পেয়েছি। সেক্ষেত্রে কিন্তু আরেকটা বিষয় লক্ষণীয়, যে মহাসড়কে কিন্তু থ্রি হুইলার যানবাহনও কিন্তু বেশ দাপটের সাথে চলছে। সেখানে আমরা কোনো হাইওয়ে পুলিশের কার্যক্রম দেখতে পাইনি। অপরদিকে যে ঘাট এরিয়ায় কিন্তু যানবাহনের চাপ নেই বললেই চলে। আর যেগুলো আসছে সেগুলো কাটাপথের যাত্রী, অর্থাৎ ঢাকা, বাইপেল, আশুলিয়া, সাভার, নবীনগর, এখান থেকে যারা আসছেন তারা হচ্ছে লোকাল বাসে করে পাটুরিয়াতে আসছে। তারপর পাটুরিয়াতে এসে তারা হচ্ছে লঞ্চ কিংবা ফেরিতে করে কিন্তু তারা দৌলতদিয়ার উদ্দেশ্যে চলে যাচ্ছে। পরবর্তীতে তারা দৌলতদিয়া পার হয়ে তারা গন্তব্যস্থলে পৌঁছাবে বলে আমরা দেখতে পেয়েছি। এই যে পাটুরিয়া ঘাট, ঈদ উপলক্ষে কিন্তু দেখা গিয়েছে যে 17টি ফেরি এবং 20টি লঞ্চ কিন্তু যাত্রী এবং যানবাহন পারাপার করার জন্য চলাফেরা করছে এই ঘাট। স্বাভাবিক সময়ে কিন্তু দেখা গিয়েছে যে এই নৌরুটে 10টি ফেরি এবং লঞ্চ ওই 10 থেকে 15টি চলতো বলে আমাদেরকে কর্তৃপক্ষ জানিয়েছে। কিন্তু ঈদ উপলক্ষে 60টি ফেরি বাড়ানো হয়েছে, যার কারণে কিন্তু যানবাহনের যাত্রী থাকলেও কিন্তু সেই চাপ নেই। কারণ যে আমার পেছনে যে রয়েছে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান, এটা কিন্তু 10 থেকে 15 মিনিট যাবত এখানে অপেক্ষা করছে যাত্রী এবং যানবাহনের জন্য। এটা ভরে গেলেই কিন্তু আবার দেখা যাবে যে এটা ভরতেও বেশ সময় লাগবে বলে আমরা দেখেছি। কারণ সামনে যে ঘাট, এই ঘাটের সামনে কিন্তু আমরা দূরপাল্লার তেমন বাস নেই, 2-3-4টা বাস রয়েছে এবং কাটাপথের যাত্রী রয়েছে। কিন্তু এই যে ঘাট এরিয়াতে কিন্তু আমরা ব্যক্তিগত গাড়ির চাপ দেখতে পেয়েছি, যেটা কিন্তু 5 নাম্বার ফেরি ঘাট দিয়ে পার করা হচ্ছে। এই যে ঘাটে রয়েছে, ঘাটের 5টি ঘাটের মধ্যে কিন্তু 3টি ঘাট সচল রয়েছে বলে আমরা দেখতে পেয়েছি। তো রওশন, এই ছিল আমার কাছে পাটুরিয়া ঘাট থেকে সর্বশেষ সংবাদ। পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটে যাত্রী পারাপারের সবশেষ খবর জানাতে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী আসাদুজ্জামান। উৎসবে ঐতিহ্যের পরম্পরায় রাজশাহীর ঈদ বাজারের আকর্ষণ রেশমের পোশাক। নতুনত্বের প্রতিযোগিতায় বাহারি ডিজাইন আর আকর্ষণীয় সব কারুকাজে বিসিকের সিল্ক ফ্যাক্টরি মন কাটছে নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ সহ সকলের। তাতে পোশাকের বেচাকেনা ছাড়াবে 60 কোটি টাকা, সাথে থান কাপড়ের পাইকারি বিক্রি বাড়ায় যুক্ত হতে পারে আরো 10 কোটি টাকা। ফলে ঈদ বৈশাখ ঘিরে রমরমা সিল্কের বাজার। সজীব আহমেদের ক্যামেরায় রাকিবুল হাসানের প্রতিবেদন। বাঙালি নারী আর তার শাড়ি পছন্দ নয়, এমনটা হয়তো হাতে গুনেও পাওয়া ভার। নারী আর শাড়ি যেন একই সুতোয় গাঁথা। তাই এই তালিকায় প্রথম উঠে আসে রাজশাহী সিল্ক। ঈদের আনন্দকে দ্বিগুণ করতে শাড়ি কিনতে ভিড় জমেছে রাজশাহী বিসিকের রেশমপল্লীতে। আবহাওয়া ও ক্রেতাদের চাহিদা মাথায় রেখে এবারে রাজশাহীর সিল্ক, তসর, বলাকা, সফট, অ্যান্ডি, ধুপিয়ান, মটকা ও মসলিনের কাজে ভিন্নতা এসেছে। শাড়ির দাম শুরু হয়েছে 4,000 থেকে আর শেষ হয়েছে 65,000-এ। যদি ঐতিহ্যবাহী কোনো জিনিস পরিধান করি তাহলে তো সেটা উৎসবের আনন্দকে আরো বাড়িয়ে দেয়। এখানকার সিল্ক শাড়িগুলো অনেক সুন্দর, ইউনিক, এই জন্য আসলে এখানে এসে সিল্কের শাড়ি দেখা বা নেওয়া। সিল্কটা অনেক দেখতে অনেক সুন্দর লাগে, পরে ক্যারি করা অনেক সহজ। শাড়ির পাশাপাশি বেশ কয়েক বছর থেকে জনপ্রিয় হচ্ছে সিল্কের 3 পিসও। এছাড়া ছেলেদের জন্য সিল্কের পাঞ্জাবিতে এমব্রয়ডারি, অ্যাপ্লিক ও প্রিন্টের কাজে এসেছে নতুনত্ব। তাই ক্রেতারা কিনছেন তাদের প্রিয়জনের জন্য। হাজবেন্ডের জন্য দেখতে আজকে একা আসছি, গিফট দেবো তাই। বাট আমার ছেলেদের কিনা হয়ে গেছে এখান থেকে পাঞ্জাবি, শার্ট, আমারও হয়েছে 3 পিস। তাদের যে কালেকশন সেগুলোই সবসময়ই সাম্প্রতিক, আমরা কিনেও স্বাচ্ছন্দ্য বোধ করি। সিল্কের পাঞ্জাবি তো সবসময় সবচেয়ে ভালো, বাংলাদেশের মধ্যে সবচেয়ে ভালোগুলোর মধ্যে একটা আর কি। ক্রেতাদের নজর কাড়তে প্রতি বছর রং, ডিজাইনে পরিবর্তন আনা হচ্ছে সিল্কের কাপড়ে। ফলে সিল্কের শোরুমগুলোতে বাড়ছে ক্রেতাদের আগ্রহ ও বেচাকেনা। অনেক আইটেম থাকে আমাদের, যেগুলো অনেক সবাই পছন্দ করার মতন আর কি, যেন একটা কাস্টমার দেখে যেন পছন্দ করে সেরকম কোয়ালিটি আমরা তৈরি করি প্রতিবারের। আমাদের কালেকশনটা প্লাস আমাদের ডিজাইন অন্যদের চেয়ে আসলে অনেকটা ডিফারেন্ট। ব্যবসায়ীরা জানান, বর্তমানে সুতি কাপড়ের দাম বৃদ্ধির চেয়ে সিল্কের দাম কম। তাই সিল্কের পোশাকের প্রতি আগ্রহ বেড়েছে ক্রেতাদের। ঈদের শেষের দিনগুলোই বেচাকেনা আরও জমজমাট হবার প্রত্যাশা তাদের। প্রতি বছরের মতো এবারও আমরা বেশ ভালো প্রস্তুতি নিয়ে যতখানি সম্ভব নতুনত্ব ডিজাইন,
কালার প্যাটার্ন এগুলোর কম্বিনেশনে নতুন পোশাক আনার চেষ্টা করেছি এবং এখন পর্যন্ত আমরা যতটুকু দেখেছি যে রেসপন্স বেশ ভালো। বিশিক এলাকার মধ্যে আমরা প্রায় 50 কোটি টাকার মতো সিল্কের ব্যবসা শোরুমওয়ালারা করতে পেরেছিল। তারা শুধু যে শোরুমেই দেয় রাজশাহীতে তাও না, আড়ংয়ে দেয়, আরও অনেক জায়গায় দেয়। তো সেই তুলনায় আমাদের রাজশাহীতে 50 থেকে 60 কোটি টাকার ব্যবসা আশা করি হবে। ঈদের 3 মাস আগে থেকেই শুরু হয় সিল্কের থান কাপড়ের পাইকারি ব্যবসা। তবে এবারে আরও বেশি অর্ডার থাকায় তা চলবে আরও 1 মাস। ফলে এবছর বিসিকে সিল্কের 18টির বেশি কারখানা থেকে বেচা কেনা হবে আরও 10 কোটি টাকা। রাকিবুল হাসান, এখন রাজশাহী। ঈদের আর মাত্র কয়েকদিন বাকি, তবে ব্যস্ততা নেই নড়াইলের দর্জি বাড়িতে। আগে উৎসব পার্বণে দর্জি বাড়িতে জৌলুস থাকলেও এখন অনেকটাই ফিকে। অন্যদিকে চাপ বেড়েছে গার্মেন্টসের দোকানে। জেলার 3 উপজেলায় ঈদে অন্তত 100 কোটি টাকার বেচা বিক্রির আশা করছেন গার্মেন্টস সংশ্লিষ্টরা। মোহাম্মদ ইমরান হোসেনের পাঠানো তথ্য ও ছবিতে দেখুন বিস্তারিত। দরজায় করোনার চেয়ে পবিত্র ঈদ উল ফিতর, তবে ঈদের আমেজ নেই দর্জি বাড়িতে। একসময় কাজের চাপে শ্রমিকদের নাজেহাল অবস্থা হলেও খালি পড়ে আছে অধিকাংশ মেশিন। আধুনিকতার ছোঁয়ায় গার্মেন্টস শিল্পের দৌরাত্মে সেই দর্জি বাড়িগুলোতে নেই আগের মতো ভিড়। একসময় নড়াইলের 3টি উপজেলায় অন্তত 15,000 দর্জি ও কারিগর থাকলেও এখন ঠেকেছে 200 জনে। বেশিরভাগই বদলে ফেলেছেন পেশা। বংশ পরম্পরায় কেউ কেউ এই পেশাকে আঁকড়ে ধরে রাখলেও আছে হতাশা। গার্মেন্টস আসার কারণে আমাদের টেলারিং ব্যবসা কিছুটা প্রভাব পড়েছে। গার্মেন্টস আছে, কিনে কিনে সবাই পরে, এই জন্য একটু চাপ কম, কোট টোট এগুলো সব কম আর কি। অন্যান্য যারা কাজ ছেড়ে চলে গেছে তারা কেউ কনস্ট্রাকশনের কাজ করে, কেউ ক্ষেত খামারের কাজ করে, কারণ এই কাজ করে ভালোভাবে চলতে পারে না। আগে এই কাজের ভালো চাহিদা ছিল, আগে লোকজন আসতো, এখন কেউ আসে না এই কাজ শেখার জন্য। এখন আমরা এই কাজ শিখেছি, তাই বাধ্যতামূলক এই কাজ করতে হয়। এদিকে শবে বরাতের পর থেকেই চাপ বেড়েছে জেলার 3টি উপজেলার বিপণী বিতানে। ক্রেতারা বলছেন দর্জি বাড়ির চেয়ে কম দামে আধুনিক মানসম্মত পোশাক কিনতে পারায় শপিং মলে ঝুঁকছেন তারা। তুলনামূলক দাম কম এবং সুন্দর হওয়াতে এখন অধিকাংশ পাঞ্জাবি আমরা ব্র্যান্ডের পাঞ্জাবিগুলো পরে থাকি। বানানো পোশাকের যে কস্টিং, যে সময়, সেই সময়টাতে রেডি পোশাকের সেই সময়টা নেই। দেখে শুনে বিভিন্ন কাপড় দেখে পছন্দ করে ক্রয় করা যায়। বিক্রেতারা বলছেন ঈদ ঘনিয়ে আসার সাথে বাড়ছে বেচাকেনা। সামনে আরও বেশি বেচা বিক্রি বাড়ার প্রত্যাশা ব্যবসায়ীদের। 15 রমজানের পর থেকে কাস্টমার আনাগোনা অনেক বেড়ে গিয়েছে, আশা করা যাচ্ছে আরও বাড়বে। বেচাকেনা গত বছরের তুলনায় বেশি, সামনে যে দিনগুলো আছে আমরা আরও বেশি আশা করতেছি, আরও বেশি হবে। দর্জি কারিগরদের প্রশিক্ষণ সহ বিভিন্ন সহযোগিতার আশ্বাস দেন বিসিক কর্মকর্তারা। তাদেরকে আমরা প্রশিক্ষণ প্রদান করে থাকি, তাদের আর্থিক সহযোগিতা করে থাকি এবং তাদের পণ্যের প্রসারের জন্য আমরা মার্কেটিং করে থাকি। তাদের এই শিল্পটা যাতে আরও এগিয়ে যায়, এই জন্য বিসিকের সহযোগিতা সবসময় ছিল এবং সেটা থাকবে। এমন পরিস্থিতিতে দর্জি পেশাকে টিকিয়ে রাখতে সরকারের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া দরকার বলে দাবি সংশ্লিষ্টদের। এখন নড়াইল। ঘরমুখো মানুষের এবার ঈদে কোনো ভোগান্তি হবে না। সড়কে পর্যাপ্ত যানবাহন রয়েছে বলে জানিয়েছেন বিআরটিএর চেয়ারম্যান মোহাম্মদ ইয়াসিন। সকালে রাজধানীর মহাখালী বাস স্ট্যান্ডে বিআরটিএর কার্যক্রম এবং সার্বিক ব্যবস্থাপনা পরিদর্শন শেষে গণমাধ্যমকে এসব কথা বলেন বিআরটিএর চেয়ারম্যান। এ সময় তিনি বলেন, সড়কে যানবাহনের বিশৃঙ্খলা কঠোরভাবে রোধ করা হচ্ছে। যানবাহনের কোনো ঘাটতি হবে না। ঘরমুখো মানুষের দুর্ভোগ কমাতে সার্বক্ষণিক নির্বাহী ম্যাজিস্ট্রেট নিযুক্ত করা হয়েছে। এছাড়া অতিরিক্ত ভাড়া নেওয়া বন্ধে নজরদারির কথাও জানান তিনি। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষা এবং যত্রতত্র পার্কিং নিয়ন্ত্রণে কাজ করছে সেনাবাহিনী। এই যে পুরো অভিযান আমরা চালাচ্ছি এবং আমাদের যে কর্মকাণ্ডের মধ্যে আমরা পরিবহন মালিক সমিতি, পরিবহন শ্রমিক সমিতি, বাংলাদেশ পুলিশ সবাই মিলে আমরা করছি। তো আমি মনে করি এবং পরিবহন মালিকরা আমাদেরকে যেটা অ্যাসুরেন্স করেছে যে তাদের পর্যাপ্ত পরিমাণ গাড়ি আছে এবং ঈদের যেহেতু লম্বা ছুটি কোনো সমস্যা হবে না, বাড়িতে যাওয়ার কোনো সমস্যা হবে না, সবাই নির্বিঘ্নে যেতে পারবে। ছুটির দিনে সেমাই, চিনি, সুগন্ধি চালসহ বিভিন্ন পণ্য কিনতে ভিড় করছেন ক্রেতারা। এ নিয়ে বিস্তারিত জানাতে বরিশালের বাংলা বাজার থেকে যুক্ত হচ্ছেন ফেরদাউস সোহাগ। সোহাগ, বাজারে পণ্যের সরবরাহ কেমন দেখছেন, আর দাম নিয়ে ক্রেতাদের কোনো অভিযোগ রয়েছে কিনা?
আপনাকে ধন্যবাদ। বাজার যথেষ্ট পণ্যের সরবরাহ রয়েছে। আমি বরিশালের বাংলা বাজার এলাকায় রয়েছি, তবে আমি বরিশালের অন্য যে বাজারগুলো রয়েছে সেখানেও খোঁজ খবর নিয়েছি। কোনো পণ্যে ঘাটতি নেই। পবিত্র মাহে রমজানের শেষ মুহূর্ত, আর মাত্র কয়েকটা দিন বাকি রয়েছে পবিত্র ঈদের জন্য। এই ঈদ উপলক্ষে আজকে যেহেতু শুক্রবার দিন এবং ঈদের আগ মুহূর্ত প্রায়, সেই কারণে কিন্তু আজকে কেনাকাটা করছেন বরিশালের যারা স্থানীয় বাসিন্দা রয়েছেন, যারা এখানে ঈদ করবেন তারা। তাদের সঙ্গে কথা বলেছি এবং যারা ক্রেতা রয়েছেন বিক্রেতা রয়েছেন উভয় পক্ষের সাথেই আমাদের কথা হয়েছে। বেশ কয়েকজনের সাথে কথা হয়েছে, তারা যেটি বলেছেন পণ্যের দাম কিন্তু এবছর বেশ সহনীয় রয়েছে। হাতে গোনা একটি দুটি পণ্য ছাড়া, যেমন এলাচের দামটা তুলনামূলক একটু বেশি। এছাড়া বাকি যত ধরনের পণ্য রয়েছে, বিশেষ করে যেমন ঈদের উপলক্ষে এই মুহূর্তে যে কেনাকাটাগুলো করা হচ্ছে, যেমন সুগন্ধি চাল বা পোলাও চাউল বলা হয় যেটা কি, সেটির দাম কিন্তু আগে যেমন ছিল সেই একই অবস্থায় রয়েছে। যেমন 120 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে খোলা চালটা, যেটি সুগন্ধি চাল বা পোলাও চাল হিসাবে পরিচিত, 130 টাকা দামেরও আছে। আর প্যাকেটজাত যে চালগুলো রয়েছে সেগুলো কিন্তু কেজি বিক্রি হচ্ছে 160 টাকা থেকে 165 টাকা। তবে বিক্রেতারা জানিয়েছেন যে একটু দরদাম করলে হয়তো 4-5 টাকা কমেও পাওয়া যায়। তবে যেগুলো বিদেশি চাল সেগুলোর কিন্তু দাম অনেকটাই বেশি, যেমন পাকিস্তানি চাল, বাসমতি চাল, এগুলো দেশি এবং বিদেশি সব ধরনের চালের দাম কিন্তু আগে যেমন বেশি ছিল, যেহেতু বাসমতি চালের দাম তুলনামূলক সবসময় বেশি থাকে, এই কারণে বেশি। আরেকটা জিনিস জানিয়ে রাখি, যেমন সেমাইয়ের দাম, সেই সেমাইয়ের দাম কিন্তু তুলনামূলক যে দামটা বাজারে আগে ছিল সেটাই সেরকমই রয়েছে। যেমন 50 টাকা, 45 টাকা বিভিন্ন ব্র্যান্ডের সেমাই পাওয়া যাচ্ছে। এছাড়া বিভিন্ন ধরনের যে পণ্যগুলো রয়েছে মশলা জাতীয় পণ্য, সেগুলোর দাম কিন্তু তুলনামূলক কিন্তু একেবারে হাতের নাগালে, অর্থাৎ বলতে যে ক্রেতাদের ক্রয় ক্ষমতার মধ্যেই রয়েছে। যে কোনো রমজান এর আগের বছরগুলোর তুলনায় কিন্তু এবছর তুলনামূলক পণ্যের দাম হাতের নাগালে রয়েছে বলে জানিয়েছেন ক্রেতা এবং বিক্রেতা উভয়। আমরা বেশ কয়েকজন ক্রেতার সাথে কথা বলেছি, তারা কিন্তু স্বস্তি প্রকাশ করেছেন। একই সাথে বিক্রেতারা বলছেন যে পণ্যের মজুদ বেশ ভালো রয়েছে এবং সে কারণেই কিন্তু তাদের কেনা বেচা কিন্তু ঠিকঠাক মতোই চলছে এবং ক্রেতা বিক্রেতা উভয় পক্ষের মধ্যেই কিন্তু এক ধরনের সমঝোতা রয়েছে এবং স্বস্তি রয়েছে। বাজারে কিন্তু আমরা যেটা খোঁজখবর নিয়ে জানতে পেরেছি যে পণ্যের দাম সহজলভ্য নাগালের মধ্যে থাকার বিভিন্ন কারণ রয়েছে, সরবরাহ, মনিটরিং সহ নানান কারণে। এবং ঈদ কেন্দ্রিক যে পণ্যগুলো রয়েছে এর বেচাকেনা যেভাবে এখানে হচ্ছে, আমরা কিন্তু সকাল 9:30 থেকে এখানে রয়েছি। আমরা দেখেছি যেহেতু শুক্রবার, এখানে কিন্তু শুক্রবার হওয়ার কারণে কিন্তু সরকারি ছুটির দিন এবং ঈদের ছুটি সব একত্রিত এবং বরিশাল থেকে যুক্ত ছিলেন সহকর্মী ফেরদৌস সোহাগ। কিশোরগঞ্জে হঠাৎ করেই কেজিতে 20 থেকে 25 টাকা বেড়েছে সব ধরনের মুরগির দাম, আর হালিতে 2 থেকে 3 টাকা বেড়েছে ডিমের দর। এ বিষয়ে বিস্তারিত জানাতে শহরের পুরান থানা বাজার থেকে যুক্ত হচ্ছেন মশিউর কায়েস। কায়েস, আপনি তো সকাল থেকে কিশোরগঞ্জের অনেক বাজার ঘুরেছেন, সরবরাহ কেমন দেখছেন আর হঠাৎ করে দাম বাড়ার কারণ নিয়ে ব্যবসায়ীরা কি বলছেন? রৌশন, সরবরাহের কথা যদি বলি, যে ব্যবসায়ীরা যে বিষয়টি বলছে যে সব ধরনের মুরগির সরবরাহ তারা যে আসলে ব্যাপারীদের কাছ থেকে কিনে সেখান থেকে কিছুটা কম, যার ফলে কিন্তু খুচরা বাজারে আমরা এই দামের যে তারতম্যটা সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমি সকাল থেকে যে কয়েকটি বাজারে ঘুরেছি, প্রত্যেকটা বাজারেই দেখেছি যে প্রতিটা মুরগির ক্ষেত্রেই 20 থেকে 25 টাকা 30 টাকা পর্যন্ত কিন্তু বাড়তি রয়েছে গত কয়েকদিনের তুলনায়। ব্যবসায়ীরা যে বিষয়টি বলছে যে যেহেতু সামনে পবিত্র ঈদ উল ফিতর, সেক্ষেত্রে কিন্তু আসলে কিছুটা চাহিদা তৈরি হয়েছে বাজারে। আর পাইকারদের কাছ থেকে বা যারা খামারি রয়েছে তাদের কাছ থেকেও তুলনামূলক আসলে তারা মুরগি পাচ্ছে না। আমি যদি একটু দামের ব্যাপারটা বলি, যে গত কয়েকদিন আগে কিন্তু যে ব্রয়লার মুরগিটি ছিল সেটি 185 থেকে 90 টাকা কেজিতে বিক্রি হতো, যেটি আজকে বিক্রি হচ্ছে 210 টাকায়। এছাড়াও সোনালী মুরগিটি 250 টাকায় বিক্রি হতো, যেটি এখন 280 টাকায় বিক্রি হচ্ছে। কক বিক্রি হচ্ছে 280 টাকায়, সেটিও কিন্তু 250 টাকা ছিল। এছাড়া লেয়ার মুরগিটি কিন্তু 220 টাকায় বিক্রি হতো, যেটি এখন 320 টাকায় বিক্রি হতো, 340 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া দেশি মুরগি যে মুরগিটি রয়েছে বাজারে, সেটিও কিন্তু দাম বেড়েছে এবং সেটির দাম বেড়েছে কেজিতে 50 টাকা, যেটি 550 টাকায় বিক্রি হতো। এই মুহূর্তে আমরা দেখছি যে সেটি কিন্তু 600 টাকায় বিক্রি হচ্ছে।
আর ডিমের ক্ষেত্রে যদি বলি যে ডিমের ক্ষেত্রেও কিন্তু ব্যবসায়ীরা যে বিষয়টি বলছে যে তাদের কাছে যেহেতু কম আসছে, সেক্ষেত্রে একটা বাজারে ঈদ উপলক্ষে একটা চাহিদা রয়েছে, যার ফলে কিন্তু তারা ওখান থেকে পাচ্ছেও পাইকার বা খামারিদের কাছ থেকে একটু বেশি দামে, যার ফলে আমরা লক্ষ্য করেছি যে ডিমগুলো যে লেয়ার ডিমগুলো রয়েছে, মুরগির ডিমগুলো রয়েছে, সেগুলো কিন্তু আসলে বিক্রি হচ্ছে এই মুহূর্তে 40 টাকা প্রতি হালিতে, যেটি কিন্তু আমরা কয়েকদিন আগে 37 থেকে 38 টাকায় আমরা দেখেছি যে বাজারে বিক্রি হয়েছে। এছাড়াও হাঁসের যে ডিমটি রয়েছে সেটিও কিন্তু দাম বেড়েছে তুলনামূলক, যেটি 60 টাকা ছিল সেটি এখন 65 টাকায় কিন্তু বিক্রি হচ্ছে। তো এই ছিল সার্বিক পরিস্থিতি কিশোরগঞ্জের মুরগির বাজার থেকে আমার কাছে। দেশের অর্থনীতির চাকা সচল রাখতে যারা সারা বছর শ্রম দেন তাদের ঈদ কেমন কাটে? অধিক বাসা ভাড়া আর দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজার, পাশাপাশি ঈদে এলেই প্রিয়জনের চাহিদা মেটাতে গিয়ে নিজের ঈদের আনন্দটাই রয়ে যায় অধরা। বলছিলাম পোশাক শ্রমিকদের কথা। সাভারের পোশাক শ্রমিকদের ঈদ প্রস্তুতি নিয়ে হুমায়ুন কবিরের প্রতিবেদন। সুমি এনামুল দম্পতি থাকেন সাভারের কলমা এলাকার একটি টিনশেড বাড়ির ছোট্ট একটি ভাড়া রুমে। খরচ বাঁচাতে 2 সন্তানকে রেখেছেন গ্রামের বাড়ি গাইবান্ধায়। স্বামী স্ত্রী দুজনে কাজ করেন একটি তৈরি পোশাক কারখানায়। দোরগোড়ায় ঈদুল ফিতর, তবে ঈদের আনন্দকে ছাপিয়ে দুশ্চিন্তা ভর করেছে সুমি আক্তারের মনে। সারা মাসের খরচ আর বাসা ভাড়া মিটিয়ে হাতে যা থাকে তা দিয়ে সন্তান ও স্বজনদের জন্য নতুন পোশাক কেনা নিয়ে দুশ্চিন্তা যেন যায় না। এখানে যদি আমি আমার জন্য মার্কেট করি তাহলে আমার ছেলে মেয়েদের জন্য মার্কেট হয় না, ছেলে মেয়েদের জন্য মার্কেট করলে আমার মার্কেট হয় না। আর যে টাকা বেতন পাই, এই টাকা আমাদের কোনো ভবিষ্যৎ নাই আমার ভবিষ্যৎ, নাই আমাদের বাচ্চা কাচ্চার ভবিষ্যৎ। সামনে ঈদ আছে, বাবা মার জন্য কিছু কিনবো, সেটাও হচ্ছে না। শুধু সুমি আক্তার নন, একই কণ্ঠে দুঃখ প্রকাশ করেন আরেক পোশাক শ্রমিক সান্ত্বনা আক্তার। হাড় ভাঙা পরিশ্রমের পরও ঈদের আনন্দ তার কাছে অধরা। আমাদের সব দিন সমান নয়, আমরা কি ঈদ, আমরা কোনো তো ঈদ নাই, আমরা চলতে পারি না, ছেলে মেয়েরা কোনো কাপড় লতা কিনতে পারি না। বলা হয় ঈদ মানে আনন্দ, তবে যারা ঈদে এক টুকরো নতুন কাপড়ের জন্য হিমশিম খান তাদের কাছে ঈদের অর্থই আলাদা। গরিবের আবার ঈদ, আমরা যে বেতন পাই এ বেতন দিয়ে আমাদের নিজেদেরই চলে না। ঈদের কোনো আমাকে নেই, উৎসাহ নাই, কারণ আমাকে এক সেট কাপড় কিনতে হইলে একজনের জন্য কিনলে আর একজনের জন্য কেনা হয় না। ছেলে মেয়ে মানে ধরেন দিই তখন নিজের হয় না, আর নিজের করতে গেলে ছেলে মেয়ে শ্বশুর শাশুড়ির হয় না, আবার তারপরেও গাড়ি ভাড়া আছে, তারপরেও রুম ভাড়া আছে। তবুও ঈদের ছুটিতে শহরের কোলাহল ছেড়ে প্রিয়জনের কাছে ফিরে যাওয়ার স্বপ্ন দেখেন শ্রমিকেরা। ছুটি শেষে নতুন দিনের কর্মব্যস্ততায় ফিরবে তাদের জীবন। হুমায়ুন কবির, এখন সাভার। গেল বর্ষায় স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে পড়ে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের জেলা ফেনী। পানিবন্দী ছিলেন 10 লাখের বেশি মানুষ। এই বন্যায় ক্ষতি ছাড়িয়ে যায় অতীতের সব রেকর্ড। টেকসই বাঁধ না থাকায় আসছে বর্ষায় আবারও বন্যার শঙ্কায় স্থানীয়রা। সোলেমান ডালিমের প্রতিবেদন। গেল বর্ষায় ভারতের পাহাড়ি ঢলে ফুলগাজী পরশুরামের মুহুরী কহুয়া ও সিলোনিয়া নদীর 102টি স্থানে বাঁধ ভেঙে ভয়াবহ বন্যার কবলে পড়ে ফেনীবাসী, যার ক্ষত এখনো মেটেনি। বন্যার পর ভেঙে যাওয়া বাঁধগুলো জোড়াতালির মেরামত করা হলেও করা হয়নি স্থায়ী সমাধান। তাই আসছে বর্ষায় আবারও বানে ভাসার আশঙ্কা স্থানীয়দের। টেকসইভাবে যদি সুন্দরভাবে যে ভালোভাবে বাঁধ দেয় তাহলে আমাদের সুন্দরভাবে নিরাপত্তাভাবে সুন্দরভাবে থাকতে পারবো। গাইড ওয়াল হোক বা বলক দিয়ে হোক, এইভাবে যদি স্থায়ীভাবে বেরিবারটা দেয় তাহলে আমরা এই বন্যার কবল থেকে বাঁচতে পারবো। গেলবার পরশুরামের মির্জানগর ইউনিয়নের নিষ্কালিকাপুর সীমান্তের শূন্যরেখায় বল্লার মুখার ভারতীয় অংশের বাঁধ কেটে দেয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। আর এ কারণে বন্যা বিপর্যয়কর রূপ নিয়েছিল বলে অভিযোগ স্থানীয়দের। সীমান্ত জটিলতায় সে বাঁধের এক প্রান্তের কাজ এখনো হয়নি। মুড়ি নদীর যে পয়েন্টটা ভাঙছে, ওই পয়েন্টের মূল বাঁধটা যদি টেকসইভাবে সরকার দুই দেশ বসে ওটা যদি টেকসইভাবে বাঁধা হয় তাহলে এই বাঁধগুলোর উপরে এতটা চাপ আসে না। আর এখন যে বাঁধগুলো বাঁধতেছে এগুলো আসলে অতটা টেকসই হবে না যদি মূল পয়েন্টটা না বাঁধা হয়। জেলা প্রশাসনের হিসেবে গেলবারের বন্যায় কৃষি, সড়ক, আবাসন, শিক্ষা সব খাত মিলিয়ে ক্ষতি হয়েছে প্রায় 2686 কোটি টাকার বেশি। প্রাণ হারিয়েছেন 35 জন। এমন ঘটনার পুনরাবৃত্তি ঠেকানোর আহ্বান সচেতন মহলের। বাঁধটা
মেরামত করা হয়, যে জোড়াতালি দিয়ে আবার ওই স্থানগুলোতে আবার ভেঙে যায়। আর যেটা হচ্ছে যে প্রতি বছর ওই বাঁধের পাড়েই সে দেখা গেছে যে মাটি কেটে নিয়ে যায়, বালু লুটের সেখানে বালু লুট করা হচ্ছে, যে কারণে বাঁধগুলো দিন দিন সংকীর্ণ হয়ে যাচ্ছে এবং বাঁধটা ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে। এদিকে চলমান বাঁধ মেরামত কাজ বর্ষা আসার আগেই শেষ হবে বলে আশা পানি উন্নয়ন বোর্ডের। 96টি স্থানের ভাঙন ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে। 6টি স্থানে বড় ভাঙনের কাজ চলমান আছে। এর মধ্যে একটি বল্লার মুখে, যা নোম্যান্সল্যান্ডে আংশিকভাবে পড়েছে। নোম্যান্সল্যান্ডের কাজটি ডিজিবিএসএফ চ্যানেল, যৌথ নদী কমিশন, অন্যান্য সরকারি পর্যায়ে আলোচনার মাধ্যমে সম্পাদনের চেষ্টা করা হয়েছে। গেল বন্যায় ফেনীর মুহুরী, কহুয়া, সিলোনিয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধের মোট ভাঙন দেখা দেয় 102টি স্থানে, যা মেরামতে 20 কোটি 68 লাখ টাকার কাজ করছে পানি উন্নয়ন বোর্ড। সম্প্রতি মুহুরী কহুয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণে 4,635.39 কোটি টাকার খসড়া প্রস্তাব তৈরি হয়েছে। জমি অধিগ্রহণ সহ এই প্রকল্পের ব্যয় 10,000 কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ফেনীর ফুলগাজী পরশুরামে জোড়াতালির এই কাজের চিত্র প্রতি বছরই বন্যার পর বেড়িবাঁধ তৈরিতে কোটি টাকা ব্যয় হলেও ফের বর্ষা এলেই ডুবতে হয় এখানকার মানুষদের। নষ্ট হয় বসতি, ফসল এবং জনজীবন। এই ভোগান্তির চিত্র থেকে বাঁচতে হলে স্থানীয়রা যেমনটি বলছেন, জোড়াতালির কাজ নয়, একটি টেকসই বাঁধ। সেই টেকসই বাঁধ মুক্তি দিতে পারে তাদের দীর্ঘদিনের ভোগান্তির জীবন। সোলাইমান ডালিম, এখন ফেনী। শত বছরের পুরনো পিরোজপুরের মমিন মসজিদ, যা শুধু বাংলাদেশ নয়, দক্ষিণ এশিয়ার অন্যতম নান্দনিক স্থাপত্য। দর্শনার্থীদের মন জয় করলেও সংস্কারের অভাবে ম্লান হচ্ছে মসজিদটির নান্দনিক সৌন্দর্য। SM সিফাতের ক্যামেরায় জিহাদ মাহমুদের প্রতিবেদন। ভ্রমণ পিপাসুদের অপলক দৃষ্টি আটকে যায় শতবর্ষী মসজিদের নিখুঁত কারুকাজে। সম্পূর্ণ কাঠের তৈরি কারুকাজ ও চারুলিপি খচিত এই মসজিদে ব্যবহার হয়নি কোনো লোহা। পিরোজপুরের মঠবাড়িয়ার মমিন মসজিদ দক্ষিণ এশিয়ার একমাত্র কাঠের তৈরি শিল্প সমৃদ্ধ দৃষ্টিনন্দন স্থাপত্য। 16 হাত লম্বা, 12 হাত চওড়া আর 15 হাত উচ্চতার মসজিদটি সরকারের প্রত্নতত্ত্ব বিভাগ সংরক্ষিত পুরাকীর্তি হিসেবে ঘোষণা করে 2003 সালে। শাল, সেগুন ও লোহাকাঠ দিয়ে তৈরি এ মসজিদটির নির্মাণশৈলী দেখতে প্রতিদিন দূর দূরান্ত থেকে ছুটে আসেন পর্যটকরা। অনেক শিক্ষার্থীরা এখানে ঘুরতে আসে, ছবি তুলে, ভিডিও নেয়। তাছাড়া এশিয়ার ভিতরে এই প্রথম এই মসজিদ যে সম্পূর্ণ কাঠের তৈরি। অনেক সুন্দর একটি জায়গা এবং এখানে অনেক মানুষ নামাজ পড়তে আসে, দেখলাম আমরাও এখানে নামাজ পড়লাম। 100 বছরের অধিক সময় ধরে যে কাঠের মসজিদটি কিভাবে এতদিন টিকে আছে, সত্যি আমাদের কাছে আশ্চর্য লেগেছে। লোহার কোনো স্পর্শ নেই এবং দৃষ্টিনন্দন কাঠের ব্যবহার। বিভিন্ন সময় এখানে বহুত লোক আসে দেখার জন্য। নানা প্রাকৃতিক দুর্যোগ ও যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে মসজিদটির কারুকাজ ও রঙের ক্ষতি হয়েছে বিগত 2 দশকে। পাশাপাশি পর্যাপ্ত সুযোগ সুবিধা না থাকায় আশানুরূপ উন্নয়ন নেই পর্যটক সম্ভাবনার। প্রত্নতত্ত্ব অধিদপ্তর থেকে খুলনা জাদুঘরের আন্ডারে বর্তমানে মসজিদটি দেখভাল করে। সে মতে 2008 সালে একবার সংস্কার হয়েছে, 2021 সালে একবার সংস্কার হয়েছে। দূর দূরান্ত থেকে দেশ এবং দেশের বাইরে থেকেও অনেক পর্যটক এখানে এই মসজিদ দেখতে আসে। আমাদের পর্যটন সম্ভাবনাময় এই জায়গাটি এখন যে অবস্থায় রয়েছে সেটা সংস্কার করা অতীব জরুরি। এই মসজিদটি হচ্ছে ধর্মীয় দিক থেকে যেমন গুরুত্ব বহন করে, এটিকে সংস্কার করে আরও কিভাবে এখানকার পর্যটক যাতে বৃদ্ধি পায় সেটি করা সম্ভব, যদি এটি সরকার একটু নজর দেন। তবে মসজিদটির সংস্কার ও রাস্তা সংস্কার সহ নানা পদক্ষেপ নেওয়ার কথা জানান জেলা প্রশাসক। এটিকে সংরক্ষিত পুরাকীর্তি হিসেবে ঘোষণার জন্য অলরেডি আমরা পুরাকীর্তি অধিদপ্তরকে আমরা পত্র প্রেরণ করেছি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে। আশা করছি যে শীঘ্রই এটির কার্যক্রম বাস্তবায়িত হবে। এছাড়া স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে রাস্তাটি সংস্কারের কার্যক্রম গ্রহণ করা হয়েছে অলরেডি, এবং স্থানীয় উপজেলা প্রশাসনের মাধ্যমেও ওই মুমিন মসজিদ এলাকায় যেন যারা দর্শনার্থী আছে তারা এসে অন্তত ন্যূনতম সাপোর্ট পায় সেই বিষয়গুলোর দিকে লক্ষ্য রেখে আমরা এবার কিছু বরাদ্দ প্রদান করেছি।
মমিনুদ্দিন আকনের দিক নির্দেশনায় ২১ জন কাঠ খোদাই মিস্ত্রি ১৯১৩ সালে মসজিদটির নির্মাণ কাজ শুরু করেন, যা শেষ হয় ১৯২০ সালে। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। জিয়াদ মাহমুদ, এখন পিরোজপুর। এই ছিল এখন জনপদের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।